নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। তন্নিষ্ঠার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। ঘড়ির কাঁটা 2:06 মানে ফুল অ্যান্ড ফাইনাল। নেতাজিকে অপমান, চাপের মুখে ক্ষমা চেয়েছেন বা ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন অনন্ত মহারাজ। বয়সের কথা ভেবে সদর্থকভাবে দেখা উচিত মন্তব্য মুখ্যমন্ত্রী। তবে একই সঙ্গে তিনি জানান আইনের পথেই চলবে। নেতাজির সম্পর্কে কুকথা বলায় গর্জে উঠেছিলেন শুভেন্দু। যে যত বড়ই হন ছাড় পাবেন না, হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এরপরেই অনন্ত থেকে বঙ্গবিভূষণ কেড়ে নেয় রাজ্য সরকার। এফআইআর দায়ের হয় রাজবংশীদের স্বঘোষিত এই মহারাজের বিরুদ্ধে। উচিত বলে আমার মনে হয়। আমার অযোগ্য কাজ করেছেন, তারপরেও তিনি একজন বর্ষিয়ান মানুষ, সিনিয়র নাগরিক হিসেবে আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত। আইনের পথে চলবে। বিভিন্ন থানায় এফআইআর হয়েছে, 5 জন গ্রেপ্তার হয়েছে, 282টা পোস্টকে টেকডাউন করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিযোগ করে। প্রায় 282 5 জন গ্রেপ্তার হয়েছে, স্পেসিফিক 6টা এফআইআরও হয়েছে। আইনের পথে চলবে, ওটা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু উনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, ইতিবাচক হিসেবে দেখা উচিত। এবং এটা থেকে সবাইকে উনি নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবে। ভালো। গতকালই আমরা দেখেছিলাম রাজ্য সরকার অনন্ত মহারাজের কাছ থেকে বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেয়। তারপরেই বোধহয় সুরটা নরম হয়েছিল স্বঘোষিত মহারাজের। মধ্যরাতে কার্যত চাপের মুখেই ক্ষমা চাইতে বাধ্য হন অনন্ত মহারাজ। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনন্ত মহারাজের নেতাজিকে নিয়ে কুকথার পর মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন? পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত, প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, তিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। এটা খুব পরিষ্কার বক্তব্য। আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, শান্তি হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। স্বঘোষিত মহারাজ অনন্ত এবার আরো বিপাকে। কোচবিহারে কোতোয়ালি থানায় অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের। কে অভিযোগ দায়ের করেছেন, নাকি পুলিশের তরফ থেকে সুমোটো করা হয়েছে, কোন কোন ধারা দেওয়া হয়েছে, সুমন কল্যাণের কাছ থেকে জানবো। সুমন, একেবারে দেখো, যে মামলাটা দায়ের হয়েছে সেটি 792/26, এটা হচ্ছে তার মামলার নম্বর। এবং স্থানীয় গোপাল দে, তিনি কুচবিহার শহরেরই একজন বাসিন্দা, তিনি ফরওয়ার্ড ব্লকের একজন নেতৃত্ব। তিনি কিন্তু এই মামলাটি দায়ের করেছেন এ মাসেরই 7 তারিখে। কী কী ধারায় মামলা দায়ের হয়েছে? তিনটি ধারায় মামলা দায়ের হয়েছে। একটি ধারা হচ্ছে 196 ধারা বিএনএসের, একটি 299 এবং একটি 353। এই 3টি ধারাই কিন্তু জামিন অযোগ্য ধারা, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। কি সেই ধারা? 196 ধারায় যেটা রয়েছে অভিযোগ, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা, বিদ্বেষ এবং বিভেদ সৃষ্টিকারী বক্তব্য, এটা একটা ধারা।
299 ধারা রয়েছে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে বক্তব্য, আর 353 ধারা সেটা হচ্ছে জনগণের মধ্যে ভয় আতঙ্ক সৃষ্টির জন্য বক্তব্য। ফলে এই 3টি জামিন অযোগ্য ধারায় কিন্তু মামলা দায়ের হয়েছে। মামলাকারী তিনি একজন ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব গোপাল দে। ফলে গত 7 তারিখে মামলা দায়ের হলেও আজকে কিন্তু এই মামলাটা যথেষ্ট সাড়া ফেলেছে এই কারণে, কারণ এই কয়েকদিন অনন্ত রায় তিনি যেভাবে বক্তব্য রেখেছিলেন, তারপর রাজ্য প্রশাসন যেভাবে নড়ে চড়ে বসেছে, গতকাল থেকে এখনো পর্যন্ত 5 জন গ্রেপ্তার হয়েছে নেতাজির বিরুদ্ধে বলা, তারপর সর্বোপরি গতকাল গভীর রাতে এই অনন্ত রায় তিনি কিন্তু একটা বার্তা দিয়েছেন। ফলে কোথাও যেন মনে হচ্ছে যে এই মামলাগুলো যেভাবে দায়ের করা হয়েছে, বিভিন্ন থানাতে হয়েছে 5টা মামলা, যেটা কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীও বললেন, এবং এই যে মামলাটির মধ্যে 3টি জামিন অযোগ্য ধারা রয়েছে, স্বাভাবিকভাবেই এই 8 তারিখেই কিন্তু আমরা দেখেছিলাম মামলাটা কিন্তু দায়ের করেছে পুলিশ। ফলে সব মিলিয়ে যথেষ্ট হাই প্রোফাইল মামলা হিসেবে এই মামলাটা ট্রিট হচ্ছে। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে যে বক্তব্য আমরা শুনলাম তাতে স্পষ্ট করে দিয়েছেন আইনের মতো করে চলবে। স্বাভাবিকভাবে এটা কিন্তু প্রশ্ন উঠে আসছে যে এরপর কি হবে। ফলে এই 3টি ধারায় মামলা, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে নজর থাকবে সুমন। কেউ যদি কাউকে অপমান করেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন ব্যক্তিত্বকে অপমান করেন, তো স্বাভাবিকভাবে মানুষের তাতে আঘাত ঘটে, মানুষ আঘাত পায়। মানুষ আঘাত পেলে তার বিরুদ্ধে অভিযোগ করবে পুলিশের কাছে। আইনের পথ অনুসারে চলবে না। আমাদের বিরোধীদের উদ্দেশ্য বিধেয় অন্যরকম আছে। আমাদেরকে সবকিছু দেখে চলতে হবে। বাংলাটাকে অশান্ত করার কিছু মানুষ চেষ্টা করছে, এবং মানুষ চেষ্টা করছে যে রাজবংশী এবং বাঙালিদের মধ্যে একটি লড়াই লাগিয়ে দেওয়ার জন্য। সেই জাতি দাঙ্গা যেন শুরু না হয় বাংলায়, সেটাও আমাদেরকে দেখতে হবে। কেউ ভুল স্বীকার করলে তাকে ক্ষমা করা উচিত, মন্তব্য শঙ্কর ঘোষের। ক্ষমা চেয়ে নিয়েছেন, সমস্যা মিটে গেছে। অনন্ত মহারাজ প্রসঙ্গে মন্তব্য পর্যটন মন্ত্রী। নেতাজিকে অপমানের পরেও কিসের ক্ষমা, প্রশ্ন সৌগত রায়। একটা জিনিস মাথায় রাখতে হবে, কেউ যদি নিজের ভুল স্বীকার করে, তাহলে আমি মনে করি যে আমাদের সমাজ ঠিক ততখানি উদার, সেই তার ভুল স্বীকার করা বা ক্ষমা প্রার্থনা করা, সেটাকেও সম্মান জানানো উচিত। এটা কোনো ইগোর লড়াই যে গ্রেপ্তার করলেই সেটাই ভালো না। আমি মনে করি যে এক্ষেত্রে উনি তার ভুল স্বীকার করেছেন, তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, ব্যাস সমস্যাটা মিটে গেছে। এবং আমাদের প্রত্যেকের এটা উচিত মাথায় রাখা যে সমাজে সংবেদনশীল বিষয় নিয়ে এমন কোনো মন্তব্য করা উচিত না যা নিয়ে অনাবশ্যক বিতর্ক তৈরি হয়। দুঃখিত হয়ে ভিডিও দিচ্ছে তার কোনো নেতাজিকে গালাগাল দিয়ে আবার দুঃখিত হওয়ার কি আছে? ক্ষমাপ্রার্থী হয়ে ও সমস্ত পদ ছেড়ে দেওয়া উচিত। অনন্ত মহারাজ বিজেপির সর্বসম্মতিক্রমে নির্বাচিত একজন রাজ্যসভার সদস্য। উনি আবার নিজেকে মহারাজ বলে, উনি নাকি কোচদের মহারাজ। কিন্তু উনি যে ধরনের মন্তব্য নেতাজি সম্পর্কে করেছেন তা ক্ষমার অযোগ্য। বিজেপি পার্টি থেকে ওকে বার করে দেওয়া উচিত, আর নইলে রাজ্যসভায় ওকে নিলম্বিত করার জন্য চিঠি দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী কয়েকটা উপরে বিবৃতি দিচ্ছে, কিন্তু যে সমস্যা এতদিন ধরে উনি দিলেন নেতাজির বিরুদ্ধে বিবৃতি, তার তো সমাধান হচ্ছে না। এদিকে নিউ আলিপুরে নেতাজির ভাঙা মূর্তি সরিয়ে বসছে নতুন একটি স্ট্যাচু। স্বাধীনতা দিবসের আগেই বসছে নেতাজির আবক্ষ মূর্তি, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে দেশ নায়ককে অপমানের দুঃসাহস কাদের? সুভাষচন্দ্র বসুর সে বিখ্যাত তর্জনী তোলার ডান হাত কারা ভাঙলো? দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের জোরালো দাবি স্থানীয়দের। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সৌভিকের সঙ্গে কথা বলবো। সৌভিক, এই ছবিটা এই মুহূর্তে দেখবো যে স্বাধীনতা দিবসের ঠিক আগেই নেতাজির আবক্ষ মূর্তি বসানো হচ্ছে।
একদমই তাই। দেখো মূর্তি কিন্তু এই মুহূর্তে চলে এসেছে, তুমি দেখতে পাচ্ছ নেতাজির যে মূর্তি কিন্তু গত পরশুদিনকে রাত্রিবেলায় ভাঙা হয়েছিল নিয়ালিপুরে, সেই মূর্তির জায়গায় কিন্তু নতুন মূর্তি বসানো হচ্ছে এবং যেটা এলাকাবাসী এবং আপামর বাঙালি যেটা চাইছিল যে নেতাজির নতুন মূর্তি বসানো হোক, পাশাপাশি যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যারা মূর্তি বসিয়েছে আমি তাদের সঙ্গে কথা বলে নেবো। আপনারা তো এই মূর্তি আজকে এখানে বসাচ্ছেন, কিন্তু আপনাদের তো খেয়াল রাখতে হবে যে আবারও যদি কেউ মূর্তি ভাঙে তখন কি ব্যবস্থা নেবে? না, আমরা তো প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তদন্ত করছে, যে বা যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রশাসন করবে আমাদের বলেছিল। এই মূর্তিকে আপনারা নিয়ে আসেন? এই মূর্তি আমরা বানিয়ে নিয়ে এসেছি। কালকে যাতে আমরা ঠিকভাবে 15ই আগস্টে উদযাপন করতে পারি নেতাজির মূর্তি বসিয়ে, সেই জন্যই আমরা তড়িঘড়ি এটাকে করেছি। তুমি দেখতে পাচ্ছ যে জায়গাটা এখন দেখানো হচ্ছে ক্যামেরায়, এই যে মঞ্চটা রয়েছে, এই মঞ্চের উপরেই কিন্তু নেতাজির সেই মূর্তি ছিল এবং আজকের কিন্তু একদমই দেখো, যেহেতু এটা একেবারে নিয়ালিপুর থানার ঢিলছোড়া দূরত্বে, ইতিমধ্যেই কিন্তু নিয়ালিপুর থানাকে অভিযোগ জানানো হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। যদিও স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে এই জায়গাটা কিন্তু কোনো সিসি ক্যামেরা নেই, তার জন্য পুলিশকে কিন্তু তদন্ত করতে একটু হলেও বেগ পেতে হচ্ছে। তবে পুলিশ আশ্বাস দিয়েছে যে বা যারা এই নজর রাখো। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে, ছবি দেখাচ্ছে, আগের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে নেতাজি মূর্তি, সেই মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। সেই ভাঙা মূর্তি যেমন দেখছেন, তার পাশাপাশি নতুন মূর্তিও বসানো হচ্ছে, ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাধীনতা দিবসের ঠিক আগেই নতুন মূর্তি বসানো চলছে। নিউ আলিপুর থেকে আমাদের অপর প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে, দেবব্রতের সঙ্গে কথা বলবো। দেবব্রত, এখনো যারা দুষ্কৃতীরা রয়েছে, যারা এই অপকর্ম করেছে, তাদেরকে তো তারা তো ধরা পড়েনি। একদমই তাই। গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলার রাজনীতিতে নেতাজি সুভাষচন্দ্র বোস তার মূর্তি ভাঙা নিয়ে যেভাবে রাজনীতি চড়াও হচ্ছে, এখনও পর্যন্ত এই ঘটনায় কারা জড়িত আছে, কে বা কারা ভাঙলো, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য আমরা পেয়েছি যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত বা সোশ্যাল মিডিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যারা অপ্রীতিকর কোনো মন্তব্য করবে বা এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে যেন পুলিশ বিএনএস সেকশনে যা ধারা আছে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়। মুখ্যমন্ত্রী সেই নির্দেশের পর কিন্তু আজকে আমরা দেখলাম নিউ আলিপুরে দক্ষিণ কলকাতা যারা বিজেপির কার্যকর্তা তারা কিন্তু নেতাজির মূর্তি তারা কিন্তু পুনরুস্থাপনের জন্য তারা এখানে নিয়ে এলেন। আমরা এই মুহূর্তে নিউ আলিপুরে যিনি বিজেপির কার্যকর্তা রয়েছেন তার সাথে কথা বলবো। এই মূর্তি আপনারা কি আজকে আনলেন? আমরা আজকে নিয়ে এসেছি মূর্তি তৈরি করে, মানে খুব তড়িঘড়ি জরুরি ভিত্তিতে তৈরি করা হয়েছে মূর্তি। কালকে তো স্বাধীনতা দিবস, তার আগে আজকে আপনারা এই মূর্তিটা প্রতিস্থাপন করছেন? হ্যাঁ, আমরা সেই জন্যই করছি যাতে 15ই আগস্ট আমরা নেতাজির মূর্তিটা সামনে রেখে 15ই আগস্ট পালন করতে পারি। যেহেতু এখানে মূর্তিটা ছিল, ভাঙা হয়েছে, সেহেতু আবার নতুন করে মূর্তি বসিয়ে একদম বোঝা আছে। আপাতত তোমার ধন্যবাদ দেবব্রত। আমরা কথা বলেছিলাম নিউ আলিপুরের প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে, জয় বিশ্বাসের সঙ্গে, শুনুন তার বক্তব্য। আমি পুলিশকে নিশ্চয়ই কমপ্লেন করবো। এই ধরনের অসভ্যতা যেভাবে এটা অন্যায় করেছে, যেই করে থাকুক, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের গর্ব, সারা পৃথিবীতে উনি মানে একজন রেকগনাইজ, মানে একজন নেতা, লিডার বলতে আমরা যাকে বুঝি বাঙালির গর্ব, তাকে যদি এই ধরনের তার মূর্তির উপরে করে থাকে, যে করে থাকুক, সে বাঙালি নামে কলঙ্ক, সে ভারতবাসীর নামে কলঙ্ক। অবিলম্বে তদন্ত হোক এবং যারা দোষী ইমিডিয়েটলি তাদের গ্রেপ্তার করা হোক। নেতাজি থেকে শ্যামাপ্রসাদ, রামপুরহাটে রাস্তার নামকরণ ঘিরে বিতর্ক, সমালোচনার মুখে বিতর্কে দাড়ি টানলেন বিজেপি বিধায়ক। বদলে গেল শ্যামাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড। যে খবরের দিকে নজর রাখছি আমরা, নেতাজি থেকে শ্যামাপ্রসাদ, রামপুরহাটে রাস্তার নামকরণ ঘিরে বিতর্ক, সমালোচনার মুখে বিতর্কে দাড়ি টানলেন বিজেপি বিধায়ক। বদলে গেল শ্যামাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড। সম্প্রতি রামপুরহাট পুরসভার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া সেতু পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হয়, যার মধ্যে 400 মিটার নেতাজি রোড নামেই পরিচিত ছিল। এখন কি অবস্থা, কোন পক্ষ কি বলছে, হিমাদ্রি? দেখো, একেবারেই এই খবর কিন্তু গতকাল আমরাই দেখিয়েছিলাম, তারপরেই কিন্তু
আজকে এই যে রাস্তা রামপুরহাটে যে বিতর্কিত রাস্তা, যে রাস্তা নেতাজির নামে ছিল বলে বামেদের দাবি, সেই রাস্তা শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করা হয়েছিল এবং স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন বিতর্ক এড়াতে রামপুরহাটের বিজেপি বিধায়ক তিনি বলছেন যে আমরা কোনো বিতর্ক চাই না নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে, সে কারণেই আপাতত সেই যে নেম প্লেট শ্যামাপ্রসাদ মুখার্জি রোড সেই নেম প্লেট খুলে ফেলা হয়েছে। এবং এটাও তিনি জানিয়েছেন যে রামপুরহাট যে পৌরসভা, সেই পৌরসভা থেকে নেতাজির নামাঙ্কিত এই যে রাস্তা তার কোনো নথি তিনি পাননি বলেই এটা করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে অন্য একটি রাস্তাকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হিসাবে তারা করবেন, এটাও তারা জানিয়েছেন। এর পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ হয় সেটাই কিন্তু দেখার বিষয়। যদিও বামেরা বলছে তাদের এই আন্দোলন, তাদের আন্দোলন সফল হয়েছে, নেতা মানুষের কাছে মাথা নত করবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ। যে নেতাজির জায়গায় রাখতে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্যামাপ্রসাদ মুখার্জির জায়গায়, যখন বিতর্ক এসছে সেই বিতর্ক থেকে আমরা সরে দাঁড়াতে চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রাস্তা আমরা পৌরসভা প্রশাসনকে বলে নতুনভাবে তৈরি করব। বিতর্ক যেহেতু এসছে আমরা পিছিয়ে আসলাম এবং সেই সমস্ত ভোট আমরা আমাদের এজেন্সিকে বলেছিলাম তাদেরকে আমরা দিয়ে সরিয়ে নেব। শুভ বুদ্ধির উদ্রেক হয়েছে, তার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। কিন্তু ভেতরে নেতাজি বিরোধিতাটা থেকে গেল এবং বিজেপির যা আদর্শগত জায়গা, তাতে ওরা নেতাজিকে বেশি দিন হজম করতে পারবে না। আর আমরাও প্রস্তুত আছি। আমরা শুধু এই বিষয় নিয়ে না, নেতাজি ভারতবর্ষে কতটা গুরুত্বপূর্ণ সেইটা আমরা আমাদের লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিদিন মানুষের কাছে পৌঁছে দেব। নেতাজি বিরোধী মানেই দেশ বিরোধী। হুগলির ত্রিবেণীতে পোস্টার নিয়ে তিরঙ্গা যাত্রায় স্কুল পড়ুয়া, একবার ছবিটা দেখুন। হুগলির ত্রিবেণী শিবপুরের মিছিলে এই ছবি দেখা গেছে। নেতাজি বিরোধী মানেই দেশ বিরোধী বার্তা এক খুদে। একজন সাংসদ কি করে এত দায়িত্ব জ্ঞানহীন হতে পারেন, প্রশ্ন ওই নাবালকের। একবার ছবিটা দেখুন। হুগলির ত্রিবেণীর ছবি, তিরঙ্গা যাত্রায় সামিল স্কুল পড়ুয়া, লেখা আছে, তুলে ধরেছে নেতাজি বিরোধী মানেই দেশ বিরোধী। ওই বাচ্চারা প্রশ্ন করছে দেশের একজন সাংসদের কাছে যে একজন সাংসদ কি করে এত দায়িত্ব জ্ঞানহীন হতে পারেন। যার জন্য যে আমাদের স্বাধীনতার মূল কাণ্ডারি, তাকে সম্মান জানা আমরা তো সবাই জানাই, কিন্তু এই বার্তা সেই অল্প সংখ্যক কিছু জনের কাছে যে আপনারা করতে পারেন, যা ইচ্ছে বলতে পারেন, চেষ্টা করতে পারেন নেতাজিকে কলঙ্কিত করার, বলতে পারেন, কিন্তু বাংলার মানুষ, দেশের মানুষ, আমাদের মতো ছাত্র যুবরা কোনোদিনই সেটা মেনে নেবে না, মেনে নেয়ও নি। এটা একটা পরিষ্কার বার্তা। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, হুগলি ত্রিবেণীর ছবি। একটি পোস্টার নিয়ে তিরঙ্গা যাত্রায় স্কুল পড়ুয়া সামিল হয়েছে। পোস্টারে লেখা আছে নেতাজি বিরোধী মানেই দেশ বিরোধী। হুগলির ত্রিবেণী শিবপুরের মিছিলে ছবি দেখা গেছে। অনন্ত মহারাজের উদ্দেশ্যে তার প্রশ্ন, একজন সাংসদ কি করে এত দায়িত্ব জ্ঞানহীন হতে পারেন। ছবিটা একবার দেখুন। যখন দেশ জুড়ে বিতর্ক দাঁড়া বাঁধে অনন্ত মহারাজের মন্তব্যের পর, তখন সোশ্যাল মিডিয়া আমরা দেখেছিলাম বিভিন্ন পোস্ট হয়েছে। আর এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি তিরঙ্গা যাত্রায়, সেখানে এক স্কুল পড়ুয়া যে পোস্টার ক্যারি করছে, সেখানে স্পষ্ট লেখা আছে তার বার্তা নেতাজি বিরোধী মানেই দেশ বিরোধী। একজন সাংসদ কি করে এতটা দায়িত্ব জ্ঞানহীন হতে পারেন। এই ছবি হুগলির ত্রিবেণীর ছবি। এবার পাকচর সন্দেহে ধৃত রানা রউফ সম্পর্কে তথ্য নিল এনআইএ। বেঙ্গল এসটিএফের থেকে তথ্য সংগ্রহ করলো জাতীয় তদন্তকারী সংস্থা। খুব শীঘ্রই রানা ও ইজাজকে জেরা করবে এনআইএ। খবর সূত্রে বাংলাদেশে পালানোর আগে হাবড়া থেকে রাউফকে গ্রেপ্তার করে এসটিএফ। আর একবার আপনাদের জানিয়ে রাখি, পাকচর সন্দেহে ধৃত রানা রউফ সম্পর্কে তথ্য নিল এনআইএ। বেঙ্গল এসটিএফের থেকে তথ্য সংগ্রহ করলো জাতীয় তদন্তকারী সংস্থা।
খুব শীঘ্রই রানা ও ইজাজকে জেরা করবে এনআইএ, খবর সূত্র মারফত। এবার পাক চর সন্দেহে ধৃত রানা রৌফ সম্পর্কে তথ্য নিল এনআইএ। বেঙ্গল এসটিএফের থেকে তথ্য সংগ্রহ করল জাতীয় তদন্তকারী সংস্থা। খুব শীঘ্রই রানা ও ইজাজকে জেরা করবে এনআইএ, খবর সূত্রে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুপ্রিয়র থেকে জানবো, সুপ্রিয় কোথায় কোথায় জঙ্গি জাল সহ আর কোন কোন বিষয়ে তথ্য নেওয়া হয়েছে বলে এখন অব্দি খবর? তোমাকে যেটা জানাবো যে এই রানা রৌফ এবং তার সহযোগী ইজাজ, এই দুজনকে ইতিমধ্যেই আদালতে পেশ করার পর এসটিএফ এর গোয়েন্দারা তারা 14 দিনের হেফাজতে নিয়েছে। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আর সেই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে একদিকে যেমন এসটিএফ এর গোয়েন্দারা তারা এই ইজাজ বা রানা রৌফের সহযোগীরা আর কোথায় কোথায় কতটা সক্রিয় অবস্থায় রয়েছে বা তাদের কি পরিকল্পনা ছিল, নাশকতার কোনো ছক ছিল কিনা, এই সমস্ত বিষয়গুলো যেমন বিস্তারিতভাবে জানার চেষ্টা করছেন। তার পাশাপাশি আমরা আরও যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ এর গোয়েন্দারা তারা শুধু খোঁজ খবর নেওয়া নয়, ইতিমধ্যেই এই দুই আইএসআই চর বা জঙ্গি সন্দেহভাজন জঙ্গি তাদেরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে। অর্থাৎ এদের কোনো রকম বিস্ফোরক নিয়ে আসার পরিকল্পনা ছিল কিনা বা কোনো নাশকতা ঘটনার পরিকল্পনা ছিল কিনা, এদের সঙ্গে সঙ্গে আর কার কার ইনভলভমেন্ট রয়েছে। কারণ ইতিমধ্যেই আমরা যেটা জানি বা যে তথ্য পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ সহ নেপাল এমনকি পাকিস্তান বিভিন্ন জায়গার বেশ কিছু নাম্বার, মোবাইল ফোনের নাম্বার পাওয়া গেছে এদের কাছ থেকে এবং এদের সঙ্গে নিয়মিত এই রানা রৌফের যোগাযোগ ছিল এমনটাও কিন্তু জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। আর এদের সঙ্গে যোগাযোগের মধ্যে দিয়ে এদের কোনো রকম কোনো বড়সড় পরিকল্পনা ছিল কিনা সেই বিষয়গুলো নিয়ে একদিকে যেমন বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন, তার পাশাপাশি জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ এর একটা টিম তারাও কিন্তু ইতিমধ্যেই এসটিএফের যে দপ্তর রয়েছে সেখানে গিয়ে এই যে দুই সন্দেহভাজন জঙ্গি যাদেরকে হেফাজতে নিয়েছে বেঙ্গল এসটিএফ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ, ধন্যবাদ। আর এবার গোয়েন্দাদের নজরে পাকচর রানা রৌফের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। কিভাবে এই সার্টিফিকেট জোগাড় করেছিল পাকচর? ঘুষ দিয়েই কি কাজ হাসিল? বেআইনি কাজে কাদের হাত? তদন্ত করছে রাজ্য এসটিএফ। পাশাপাশি রানা রৌফের ভারতে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা খোঁজ চলছে তার। পাকচর পেমেন্ট ওয়ালেট ব্যবহার করতো কিনা তা জানতে মোবাইলের নম্বরের সূত্র ধরে খোঁজ করছেন গোয়েন্দারা। আর ব্যাপার থেকে জানিয়ে রাখি, এবার গোয়েন্দাদের নজরে পাকচর এই রানা রৌফের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। কিভাবে এই সার্টিফিকেট জোগাড় করেছিল পাকচর? ঘুষ দিয়ে কি কাজ হাসিল হয়েছিল? বেআইনি কাজে কাদের হাত রয়েছে? তদন্ত করছে রাজ্য এসটিএফ। আর এবার অনুপ্রবেশ রুখতে কড়া প্রশাসন। মুর্শিদাবাদের ভগবানগোলায় গ্রেপ্তার 4 জন বাংলাদেশি। ভগবানগোলা থানার স্পেশাল টিমের অভিযানে গ্রেপ্তার অনুপ্রবেশকারীরা। ডিটেইলস জানবো কৌশিকের থেকে। কৌশিক, দেখো, ভগবানগোলার যে স্টেশন সংলগ্ন এলাকা রয়েছে সেই এলাকা থেকে 4 জন বাংলাদেশিকে পাকড়াও করেছে। তারা ভারতে প্রবেশ করেছিল পরিযায়ী শ্রমিকের কাজের উদ্দেশ্যে। গত এক সপ্তাহে যদি দেখো মুর্শিদাবাদ জেলায় প্রায় 30 জনেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করে পুলিশ। তারা বিভিন্ন কাজের সূত্রে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে। তবে শুধুমাত্র যে কাজের সূত্রে নাকি অন্য কিছু নাশকতার চক রয়েছে সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। কারণ আগামীকাল 15 আগস্ট দেশের স্বাধীনতা দিবস, তার আগেই যেভাবে বাংলাদেশ গত এক সপ্তাহে ধরা পড়েছে তা কিন্তু চিন্তা বাড়ছে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে। স্টেশন রোড সংলগ্ন এলাকা থেকেই কিন্তু এই 4 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করে ভগবানগোলা থানার পুলিশ। ধন্যবাদ। আর এবার নজর রাখতে হচ্ছে পানাগড়ের দিকে। সেখানে বেসরকারি স্কুলে তুলকালাম। বিবাদ মেটাতে গিয়ে পড়ুয়াদের মারধর, শিক্ষকদের বিরুদ্ধে পাল্টা স্কুলে ভাঙচুর চালিয়েছে অভিভাবকরা। বিক্ষোভকারীদের হঠাতে লাঠি উঁচিয়ে তারা পুলিশের। একবার ছবিটা দেখুন, এই কোলাপসিবল গেটের এপারে পড়ুয়া এবং অভিভাবকরা আর উল্টো দিকে শিক্ষকরা। পানাগড়ের ঘটনা, বেসরকারি স্কুলে তুলকালাম। জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জয়ন্ত, কি হয়েছিল? দেখো, দুই ছাত্রের গন্ডগোলের কারণে গতকালই স্কুল ছুটির পরে শিক্ষক তাদেরকে ডেকে পাঠায় এবং অভিযোগ যে এক ছাত্রকে আবার গায়ে হাত দেয় ওই শিক্ষক। অভিযুক্ত যে শিক্ষকের কথা বলা হচ্ছে গায়ে হাত দেয়। আজকে এই ঘটনা নিয়ে যখন স্কুলের অভিভাবকরা যায় এবং প্রিন্সিপালের কাছে জানতে চায়, প্রিন্সিপালও সে সময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এরপরে স্কুলে বিক্ষোভ দেখায় এবং স্কুলের ব্যাপক ভাঙচুর চালায় অভিভাবকরা। ঘটনাস্থলে কাঁসা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি উঠিয়ে তারা করে কয়েকজনকে লাঠির গায়ে আহত হতে জানতে পেরেছি। ইতিমধ্যেই 20
দুজন ওই লোককে পুলিশ আটক করে নিয়ে গেছে। জয়ন্ত সঙ্গে থাকো, আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা, দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। একটা দেখাচ্ছি পুলিশি ধরপাকড়ের ছবি, পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি সেই মুহূর্তের ছবি যখন উত্তেজনা তৈরি হয়েছিল পানাগড়ে বেসরকারি স্কুলে তুলকালাম। দেবরাজ চক্রবর্তী ও সম্রাট বড়ুয়ার বিরুদ্ধে এবার দ্বিতীয় চার্জশিট জমা। বারাসত আদালতে 256 পাতার চার্জশিট জমা বাগুইআটি থানার। 7টি ধারায় মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হন তৃণমূল যুব নেতা দেবরাজ চক্রবর্তী এবং প্রাক্তন কাউন্সিলর সম্রাট বড়ুয়া। আর আপনাদের জানিয়ে রাখি, দেবরাজ চক্রবর্তী ও সম্রাট বড়ুয়ার বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট জমা। বারাসত আদালতে 256 পাতার চার্জশিট জমা বাগুইআটি থানার। 7টি ধারায় মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, চার্জশিট তৃণমূল যুবনেতা প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সম্রাট বড়ুয়ার বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট পেশ করলো বারাসত আদালতে এবং 256 পাতার চার্জশিট। 79 দিনের মাথায় এই চার্জশিট দিল বাগুইআটি থানায়। মূলত 7টি ধারায় মামলা রুজু। তোমাকে জানিয়ে রাখি যে গত 25শে মে 2026 সন্ধ্যে 5টা 20 মিনিট নাগাদ এই হাওড়ার ব্যবসায়ী বিনয় কুমার সিং অভিযোগ করেছিল যে কৈখালিতে তিনি একটি নির্মাণ ভাঙার বরাত পেয়েছিলেন এবং 26শে আগস্ট 2022-এ এবং সেই মতো যখন কাজ শুরু করেন, পরবর্তীতে স্থানীয় তৃণমূল নেতা এবং কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং সম্রাট বড়ুয়া 1 কোটি টাকা তোলা চায়। পরবর্তীতে তিনি 50 লক্ষ টাকা বউয়ের সোনা এবং ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে দেয়। পরবর্তীতে যখন কাজ শুরু করতে গেলে পুনরায় কাজে বাধা দেওয়া হয় এবং পুরো 1 কোটি টাকা না দিলে কাজ করা যাবে না, এই মর্মে তাকে হুমকি দেওয়া হয় এবং 7টি ধারায় মামলা রুজু করা হয়েছিল এবং 79 দিনের মাথায় বাগুইআটি থানার পুলিশ এবং কয়লা পাচার মামলায় ইডির চার্জশিটে এবার বিস্ফোরক তথ্য। ক্ষমতার অপব্যবহার করে প্রায় 7 কোটি টাকা পকেটে পুরেছেন মনোরঞ্জন মণ্ডল। হাওয়ালা কারবারের সঙ্গে যুক্ত ছিলেন ধৃত ওসি মনোরঞ্জন। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, আর ঠিক কি কি জানা যাচ্ছে মনোরঞ্জন মণ্ডল আর ঠিক কি কি করেছেন? দেখো, 2025-এ হওয়া নতুন করে যে কয়লা দুর্নীতি মামলা, সেই মামলার তদন্তে আজ যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে ইডির তরফ থেকে, ইডির যে বিশেষ আদালত রয়েছে সেখানে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়। তবে মূলত রাজ্য পুলিশের ওসি পদমর্যাদার অফিসার মনোরঞ্জন মণ্ডল, তার বিরুদ্ধেই কিন্তু এই চার্জশিট ইডির তরফ থেকে আজকে জমা দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা ইডি সূত্রে জানতে পারছি, এদিনের এই চার্জশিটে কয়লা দুর্নীতিতে ক্ষমতার অপব্যবহার করে প্রায় 7 কোটি টাকা পকেটে পুরেছেন রাজ্য পুলিশের এই প্রাক্তন ওসি পদমর্যাদার অফিসার মনোরঞ্জন, এমনটাই কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে। তার পাশাপাশি আরো যেটা দাবি করা হয়েছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি যে পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও প্রোটেকশন মানি নেওয়া, এমনকি তিনি নিজে সরাসরি কয়লা পাচারের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন, এমনটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। তার পাশাপাশি আরো যেটা জানানো হয়েছে চার্জশিটে যে 1,35,00,000 টাকা দিল্লিতে হাওয়ালার মাধ্যমে পাঠাতে বলা হয়েছিল, অর্থাৎ উনি হাওয়ালা কারবারের সঙ্গেও পরোক্ষভাবে যুক্ত ছিলেন, এমনই প্রমাণ পাওয়া গেছে। এমন তথ্যও কিন্তু ইডির তরফ থেকে এই চার্জশিটে আদালতে তুলে ধরা হয়েছে। এমনকি তার পাশাপাশি এই মনোরঞ্জন মণ্ডল, এমনকি তার যে স্ত্রী রয়েছেন, এদের দুজনের অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন কয়লা কারবারি বা পাচারকারীরা যারা ছিলেন তাদের কাছ থেকে এসে পৌঁছেছে, এমন তথ্য তদন্তকারীরা পেয়েছেন। এমনকি বিভিন্ন সময় বিভিন্ন কয়লা পাচারকারীদের সঙ্গে যে সরাসরি এই মনোরঞ্জন মণ্ডলের যোগাযোগ ছিল, সেই সংক্রান্ত বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট ইতিমধ্যে তদন্তকারীরা হাতে পেয়েছেন। এ ধরনের বিভিন্ন বিষয় উল্লেখ করেই কিন্তু রাজ্য পুলিশের ওসি পদমর্যাদার অফিসার মনোরঞ্জন মণ্ডল, যাকে গত জুন মাসে 18ই জুন গ্রেপ্তার করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তার বিরুদ্ধে আজকে এই চার্জশিট জমা করা হয়েছে ইডির বিশেষ। দেশে স্কুল শিক্ষার ছবিটার দিকে নজর রাখা যাক। দেশে স্কুল শিক্ষার একটা উদ্বেগজনক ছবি প্রকাশ্যে। উচ্চ মাধ্যমিক শেষের আগে স্কুল ছুট 73% পড়ুয়া। সংসদে এস্টিমেট কমিটির রিপোর্টে উল্লেখ। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুমনের থেকে জানবো। সুমন, 73% স্কুল ছুট, এখন অব্দি এমন খবর পাওয়া যাচ্ছে, আর কি জানা যাচ্ছে? তবে সার্বিকভাবে গোটা দেশেরই এই পরিস্থিতি এবং এটা একটা কনসার্নিং বিষয় নিঃসন্দেহে বলা চলে। 73% পড়ুয়া ড্রপ আউট হয়ে যাচ্ছে এবং তারা উচ্চ মাধ্যমিক পাশ করার আগে এই ড্রপ আউট হয়ে যাচ্ছে। ফলে সার্বিকভাবে সরকারি শিক্ষার ক্ষেত্রে কোথাও যে একটা গাফিলতি থেকে যাচ্ছে, এটা পরিষ্কারভাবে বলা চলে। দেখো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে মাত্র স্কুলের সংখ্যা 90,866, অর্থাৎ ক্লাস যত বাড়ছে তত স্কুল বাড়ছে না, বরং স্কুল কমে যাচ্ছে। সেই জায়গায় কিন্তু
ক্রমশ উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আমাদের পড়ুয়ারা। গোটা দেশের এই ছবি, পশ্চিমবাংলাও তার থেকে ব্যতিক্রম নয়। এবং মূলত এমপ্লয়মেন্টের চাপ, হাতে কাজ না থাকা, ফলে কাজ করতে চলে যাওয়া, হাতে পয়সা না থাকা, পারিবারিক যে সচ্ছলতার অভাব, এই কারণগুলোর জন্য কিন্তু এই ড্রপ আউট রেট দেখতে হচ্ছে। সংসদীয় কমিটির এই রিপোর্ট উদ্বেগ বাড়াচ্ছে। বেশ, ধন্যবাদ সুমন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে শঙ্কাজনক যে তথ্য আসছে আমাদের কাছে, উচ্চ মাধ্যমিক শেষের আগে স্কুল ছুট 73% পড়ুয়া। সংসদে এস্টিমেট কমিটির রিপোর্টে উল্লেখ, আর কি উল্লেখ করা হচ্ছে, 2024-25 শিক্ষাবর্ষে দেশে প্রাথমিকে ভর্তি হয় 6,18,00,000 পড়ুয়া। উচ্চ প্রাথমিকে পড়ুয়ার সংখ্যা 4,08,00,000, মাধ্যমিকে পড়ুয়ার সংখ্যা কমে 2,36,00,000 এবং উচ্চ মাধ্যমিকে পড়ুয়ার সংখ্যা মাত্র 1,64,00,000। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যাতেও ব্যাপক তারতম্য। হ্যাঁ, এরকম একটা রিপোর্ট বেরিয়েছে পার্লামেন্টের যে শিক্ষা সংক্রান্ত কমিটি আছে তার রিপোর্টে। আমি দেখেছি শিক্ষার অবস্থা ভারতবর্ষে খুব খারাপ। এটা চিন্তার ব্যাপার আমাদের। কাজই বা কোথায় পাচ্ছে? আনএমপ্লয়মেন্টও তো বাড়ছে। সুতরাং যদি ছেলেরা পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরি পেত, কাজ পেত, তাহলে তো প্রশ্ন উঠতো না। প্রশ্ন উঠছে এই জন্য যে কাজও পাচ্ছে না, পড়াশোনাও ছেড়ে দিচ্ছে। বিগত কয়েক বছরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকারি স্কুলে ছাত্রদের সংখ্যা কমছে। নিয়ন্ত্রণ করার জন্য সরকারের তরফ থেকে নানাবিধ ব্যবস্থা নিচ্ছে, পিএমসি স্কুল তার মধ্যে অন্যতম একটি। আমি বলবো, সবাইকে অনুরোধ করব যে আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার তৈরি হয়েছে, আমরা শিক্ষা ব্যবস্থাটাকে পুরো ঢেলে সাজানোর চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করুন। আগামী দিনে পিএমসি স্কুল তৈরি হবে এই রাজ্যে বহু, এবং সেই স্কুলগুলোর মান অন্যান্য স্কুলের থেকে অনেকটা, এতদিন যে স্কুলগুলো আমরা দেখে অভ্যস্ত হয়েছি তার থেকে অনেকটা উন্নত হবে। যে তথ্য আসছে সে তথ্য উদ্বেগজনক। উচ্চ মাধ্যমিক শেষের আগে স্কুল ছুট 73% পড়ুয়া। সংসদে এস্টিমেট কমিটির রিপোর্টে উল্লেখ, 2024-25 শিক্ষাবর্ষে দেশে প্রাথমিক ভর্তি হয় 6,18,00,000 পড়ুয়া। উচ্চ প্রাথমিকে পড়ুয়ার সংখ্যা 4,08,00,000, মাধ্যমিকে পড়ুয়ার সংখ্যা কমে 2,36,00,000 এবং উচ্চ মাধ্যমিকে পড়ুয়ার সংখ্যা মাত্র 1,64,00,000। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যাতেও ব্যাপক তারতম্য। দেশে সরকারি প্রাথমিক স্কুলের সংখ্যা 9,11,032টি। দেশের সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা মাত্র 90,866টি। রিপোর্ট প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করার তোড়জোড়, জোর দেওয়া হচ্ছে স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে। দেশে স্কুল শিক্ষার একটা উদ্বেগজনক ছবি প্রকাশ্যে আসছে। প্রশ্ন হচ্ছে, ফাঁক ফোকর কোথায় থেকে যাচ্ছে? কেন এত শতাংশ পড়ুয়া, মানে যে সংখ্যা সামনে আসছে 73% পড়ুয়া স্কুল ছুট? প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চন্দনবাবু, একটা স্ট্যাটিস্টিক্স সামনে এসেছে, উচ্চ মাধ্যমিক শেষের আগে স্কুল ছুট 73% পড়ুয়া। যে সংখ্যাটা সামনে আসছে তা তো যথেষ্ট উদ্বেগজনক। কি মনে হয়, কোথায় ফাঁক ফোকর থেকে যাচ্ছে? আমরা অত্যন্ত বিস্মিত। এটা চলছে, দীর্ঘদিন ধরেই চলছে। গত প্রায় 10-15 বছর ধরে বেকারত্ব চূড়ান্ত জায়গায় গেছে, এবং এই চূড়ান্ত জায়গায় যাওয়ার কারণে তাদের যারা পরবর্তী জেনারেশন, তারা বুঝেছে পড়াশোনা করে আর কিছু হবে না, তাই তারা 7-8 থেকে ড্রপ আউট হতে শুরু করে। 9-10 এমনকি 11-12 গিয়েও ড্রপ আউট হচ্ছে। সেটা উদ্বেগজনক যে 30% ছাত্রছাত্রী আর থাকছে না। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় ওটা 70% পৌঁছে যাচ্ছে। সারা দেশে, আমাদের রাজ্যেও তার বাইরে নেই। গত 15 বছর ধরে শিক্ষক শিক্ষিকা নিয়োগ নেই, নিয়োগ নিয়ে যেটুকু নিয়োগ হয়েছে তা নিয়ে আইনি জটিলতা, এবং বিদ্যালয়গুলোতে বিষয় শিক্ষক নেই, কিন্তু একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। এই অবস্থার পরিবর্তনের জন্য কি সরকার পরিবর্তন আমাদের রাজ্যে হয়েছে। আশা করা যায় সেখান থেকে তারা যদি না দ্রুততার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতা এগুলোকে দেখে, তাহলে যে অন্তর্জলী যাত্রা চলছিল তা চলতেই থাকবে। আমরা দেশের ক্ষেত্রে বলছি, দেশের অবস্থাও ভয়ানক। সেখানে বিদ্যালয় দূরে দূরে আছে, রেকমেন্ডেশন দিয়েছে এই স্ট্যান্ডিং কমিটি, এই যারা অ্যাসেসমেন্ট করে সমস্ত বিষয়টাকে সংসদের সামনে এনেছে। এনইপি 2020 যতই করা হোক না কেন, সেটাকে বাস্তবে প্রয়োগের জন্য যদি দ্রুততার সঙ্গে
ব্যবস্থা গ্রহণ না হয়, শিক্ষক নিয়োগ না হয় এবং যে ধরনের মডার্নাইজেশন চলছে, অর্থাৎ অনেকটা এগিয়ে গেছে পৃথিবী, আমরা পিছিয়ে আছি সেই মান্দাতার আমলে, সেটাকে মডার্নাইজ করতে হবে, ক্লাসরুমগুলোর ইনফ্রাস্ট্রাকচার ভালো করতে হবে, সেই টাকা দীর্ঘদিন ধরে বরাদ্দ নেই। এবং প্রতিটি গ্রামে যেমন প্রাথমিক বিদ্যালয় থাকবে, প্রতিটি অঞ্চলে অন্তত একটা দুটো হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল থাকতো, বিজ্ঞান পড়ার চেতনাকে বৃদ্ধি করতে হবে, অ্যাওয়ারনেস জেনারেট করতে হবে এবং যে কম্পালসারি এডুকেশন কথা বলা হয়, রাইট টু এডুকেশন অ্যাক্ট, তাকে যথার্থভাবে কার্যকরী করতে হবে। এইগুলোই আমাদের দাবি এবং এর মাধ্যমে সমাধান আসতে পারে, অন্যথায় না। বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সহকর্মী পার্থ আমাদের সঙ্গে রয়েছে নিউজরুম থেকে। যে বিষয়টা পার্থদা তোমার থেকে জানতে চাইবো তা হচ্ছে যে এই যে একটা স্ট্যাটিস্টিক সামনে এসছে যে উচ্চ মাধ্যমিক শেষের আগে স্কুল ছুট 73% পড়ুয়ার, যে এটা অত্যন্ত উদ্বেগজনক। এটা শুধুমাত্র রাজ্যের ক্ষেত্রে নয়, দেশ জুড়ে এই সংখ্যাটা সামনে আসছে। এটা কিভাবে বিশ্লেষণ করবে, কোথায় ফাঁক ফোকর থেকে যাচ্ছে বলে মনে হয়? দেখো, খুব বিষয়টা হচ্ছে 2006 সালের কথা যদি আমরা একটু পিছিয়ে যাই, সেই সময় স্কুল চলে হাম, আশা করি আমাদের প্রত্যেকেরই মনে আছে, একটা বিজ্ঞাপন সর্বশিক্ষা মিশনের তরফে একটা বিজ্ঞাপন তৈরি করা হয়েছিল এবং সেই বিজ্ঞাপনটা ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এবং সেই বিজ্ঞাপনের নিরিখে যদি আজকে আমি ভাবতে আসি, তাহলে 2006 থেকে এটা হচ্ছে 2026, 20টা বছর পার হয়ে গেছে। এই 20 বছরের মাথায় সংসদে যে রিপোর্ট পেশ হচ্ছে, যে শিক্ষার ক্ষেত্রে সেটা আমাদের দেশের জন্য চরম যে একটা দুশ্চিন্তা, তা শুধু নয়, আমাদের ভবিষ্যতের জন্য নিশ্চয়ই ভাবতে বাধ্য করবে। কালকে 15ই আগস্ট, তার আগে দাঁড়িয়ে এই রিপোর্ট হাতে রয়েছে। সেই রিপোর্ট নিয়ে বলতে গেলে যেখানে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তর, সেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরেই স্কুল ছুটের সংখ্যাটা বাড়ছে। কেন স্কুল ছুটের সংখ্যা বাড়ছে সেটা বিচার করলে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন রিপোর্টে এই কথাটা বারবার করে বলা হয়েছে যে যেহেতু মিড ডে মিল, উঁচু ক্লাস, যত বাচ্চা ছেলেমেয়েরা উঁচু ক্লাসে উঠতে থাকে তত মিড ডে মিলটা বন্ধ হয়ে যায়। ছোটোবেলায় যারা অন্তত একবেলা খাবারের লোভে পড়ে, আমি যদি লোভ কথাটাকে বলতে খারাপ লাগছে, কিন্তু তবু যদি ধরে নিই ওই খাবারের লোভে মিড ডে মিলের জন্যই তারা স্কুলে আসতো বা স্কুলে আসে, উঁচু ক্লাসে যেহেতু মিড ডে মিলটা চালু নেই, বহু স্কুলে ব্যক্তিগত স্কুলের উদ্যোগে মিড ডে মিল দেওয়া হলেও বেশিরভাগ স্কুলে সেই মিড ডে মিলটা উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা পায় না, তাই তারা স্কুলে আসতে আর চায় না, তাদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে যায়। এবং কোভিড পরবর্তী সময়টাকে যদি আমরা বিচার করি, তাহলে আমরা দেখব যে বহু মানুষ, বহু অভিভাবক তারা কর্মহীন হয়েছেন, পেশা বদলাতে বাধ্য হয়েছেন এবং সেক্ষেত্রে তাদের সংসার চালাতে গেলে যে আমরা যে বাজেট করি, মাসকাবারি যে হিসেব করি, বেঁচে থাকতে গেলে যে খরচগুলো আমাদের প্রয়োজন হয়, খাদ্য এবং শিক্ষা এবং বস্ত্র এবং বাসস্থান, সেক্ষেত্রে সবথেকে বোধহয় আমাদের মতো দেশে নেগলেক্টেড হয়, অবহেলিত হয় সন্তানের শিক্ষা। কোভিড পরবর্তী সময়ে বহু বাবা মা তাদের ছেলে মেয়ের পড়াশোনা ছাড়িয়ে দিতে বাধ্য হয়েছেন। পরিযায়ী শ্রমিকের হিসেব যদি আমরা দেখি, আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিকের নথিবদ্ধ যে ডেটা আছে তাতে বলা হয় কম করে 40 লক্ষ মানুষ আমাদের রাজ্য থেকে বাইরের রাজ্যে যান কাজ করতে। তাদের মধ্যে এই নাবালক বা নাবালিকার সংখ্যাটা কত, সেই হিসেবটাও যথেষ্ট উদ্বেগজনক। বিগত দিনে সেই হিসেবগুলো আমরা পেয়েছিলাম। আমাদের রাজ্যের নিরিখে যদি বলি, বিগত সরকারের আমলে শিক্ষা দুর্নীতি একটা বড় কারণ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগ বন্ধ হয়ে গেছে। বিগত সরকারের আমলে 8000 স্কুল বন্ধ হয়ে গেছে এ রাজ্যে, এবং এই 8000 স্কুল বন্ধ হওয়ার পেছনে শিক্ষা দুর্নীতি যেমন একটা কারণ, তেমন শিক্ষক যে বদলি, যে পোর্টাল চালু করা হয়েছিল, তারপরেও দেখা গেছে বেশ কিছু গরমিল থেকে গেছে বিগত সরকারের আমলে। এমন বহু স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাকে তাদের এলাকায় বদলি করে দেওয়া হয়েছে, যে স্কুলে হয়তো পর্যাপ্ত ছাত্রছাত্রী ছিলেন, ছাত্রছাত্রী পড়তো, কিন্তু হয়তো দেখা গেল 100 জন ছাত্রছাত্রী থাকলে সেই স্কুলে হয়তো 20 জন শিক্ষক ছিলেন, কিন্তু সেখান থেকে 12 জন কি 10 জনকে তাদের দাবি দাওয়া মেটাতে একটা অন্য কোনো স্কুলে বদলি করে দেওয়া হলো। একদম, মানে পার্থ, সব মিলিয়ে বলা যেতে পারে যে এক নয় একাধিক কারণ রয়েছে এই ড্রপ আউটের সংখ্যা বাড়ান, এবং সেই দিকগুলোতে নজর দেওয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ তোমায়। তনিষ্ঠা, পার্থ বলছিল আর্থ সামাজিক এবং রাজনৈতিক কারণ, বরং আমরা ছবি দেখাই তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে দর্শকদের কাছে। দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় স্কুল বিল্ডিং, বেহাল স্কুলের নিকাশি ব্যবস্থা, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বেঞ্চ টেবিল। হতশ্রী ছবি লিলুয়া ভারতীয় হাই স্কুলে। দীর্ঘদিন ধরে স্কুলের নিকাশি নালা সংস্কার না হওয়ায় এই বর্ষার সময় জল জমছে, দুর্ভোগে পড়ছেন পড়ুয়ারা, শিক্ষকরা। অস্বাস্থ্যকর পরিবেশের জেরে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যাও কমেছে। কতদিন ধরে এই অবস্থা, এর আগে কেউ দেখেনি, ডিআইরা দেখেননি। গোটা বিষয়টা জানবো সুব্রতর কাছ থেকে। সুব্রত,
দেখো, আমি এই মুহূর্তে সেই স্কুলে দাঁড়িয়ে রয়েছি, লিলুয়া অঞ্চলের বা বালি অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুল লিলুয়াই ভারতীয় হাই স্কুল। আমার সামনে যে ভবনটা দেখা যাচ্ছে, এই স্কুলে শুধুমাত্র প্রধান শিক্ষক বসেন, কারণ এই স্কুলের ওপরে ক্লাসরুম ছিল, কিন্তু বর্তমানে সেখানে ক্লাস করার কোনো অবকাশ নেই, কারণ ভেঙে পড়েছে। একাধিক স্কুল ভবনে আগাছা জন্মেছে, একেবারে চাঙর খসে পড়ছে, যা তা অবস্থা, অর্থাৎ দুর্ভোগের শেষ নেই। তার ওপর কিন্তু এই বৃষ্টির জমা জল, তুমি দেখতে পাচ্ছ স্কুলের যে কম্পাউন্ড, যে গ্রাউন্ড রয়েছে, সে গ্রাউন্ড একেবারে নোংরা পচা জলে ছেয়ে গিয়েছে, অর্থাৎ একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ। চারিদিকে স্কুলে বেঞ্চ, ভাঙা বেঞ্চ, নোংরা আবর্জনা ভর্তি। এবং এই স্কুলের কিন্তু প্রধান শিক্ষক একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে, এই স্কুলে আগে এতটা জল জমতো না, কিন্তু বর্তমানে সামান্য বৃষ্টি হলেই জল জমা যায়। তার পেছনে একটা কারণ রয়েছে শুভজিৎ, আমি তোমাকে সেই ছবিটা দেখাবো। স্কুলের যে সেকেন্ড গেট, সেই গেটের সামনে এখানে যে নর্দমাটা বা নিকাশি নালাটা তোমাকে আমি দেখাচ্ছি, এখন ঝোপঝাড়ে পূর্ণ হয়ে গিয়েছে। এই নালার অর্ধেকটা অংশ কিন্তু তৎকালীন অর্থাৎ বিগত সরকারের আমলে কাউন্সিলরের নেতৃত্বে সেই নালাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এখানে মোটা কংক্রিটের ঢালাই করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে, আমি তোমাকে আরেকবার সেই ছবিটা দেখাবো, এইখানে একটি স্কুলের ঠিক পাশেই একটি নির্মাণ তুমি দেখতে পাচ্ছ, সেই নির্মাণ হচ্ছে এই বিল্ডিংয়ে যাবার রাস্তা এইখান থেকে হয়েছে। এবং স্কুলের প্রধান শিক্ষক যেটা গুরুতর অভিযোগ করছে যে এই স্কুলের নিকাশি নালা বিক্রি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের যুব সভাপতি কৈলাস মিশ্রর নেতৃত্বে বিক্রি করা হয়েছে এই নালা, এবং এইটাকে কংক্রিট দিয়ে ঢালাই করে সেই নালা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তারা যখন সেই সময় এইটা নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েছিল, তখন জমি জমা এসব বাড়ি ঘর এসব বিক্রি শুনেছিলাম, নালা বিক্রি বিষয়টা কি? একেবারে শুভজিৎ তোমাকে দেখাচ্ছি, এই নালা হচ্ছে নিকাশি নালা, মেন নালা। এই নালায় লিলুয়া অঞ্চলের জল নিকাশির মূল নালা, এবং এই স্কুলের যে জল জমেছে, বর্তমানে জমে রয়েছে, তার মূলত কারণ হচ্ছে এই নালাকে বিক্রি করা হয়েছে। আমার সঙ্গে স্কুলের প্রধান শিক্ষক রয়েছে, আমি সরাসরি তার সঙ্গে কথা বলবো। স্যার, এখানে নালাটা এত অবধি রয়েছে, কিন্তু তারপরে মোটা কংক্রিটের একটা আস্তরণ তৈরি হয়েছে, রাস্তা তৈরি হয়েছে, কেন স্যার, কি অভিযোগ আপনার? আমাদের অভিযোগ, এই রাস্তাটা করা হয়েছে এর জন্যে যে এদিক দিয়ে লোকেরা যেতে পারে, আমাদের স্কুলের পাশে দিয়ে যেতে পারে, আর ওই পাশে যে বিল্ডিংগুলো হচ্ছে ওই বিল্ডিংয়ে কিন্তু যেতে পারে। তার জন্যে কারা করেছিল স্যার এই নালা, কারা বন্ধ করে? সেটা বিগত আমলে করা গেছিল, এবং সে সময়কার যে বাহুবলীরা ছিল তারা আমাদের সামনেই করেছে, আমরা কিচ্ছু করতে পারি। আপনারা তো প্রতিবাদ করেছিলেন, কি হয়েছিল? আমরা প্রতিবাদ করলে তো আমাদেরকে চুপ করিয়ে দেওয়া হতো। 50টা 60টা 100টা ছেলে নিয়ে এখানে সব দাঁড়িয়ে যেত, সব ছেলেরা। কার নেতৃত্বে হতো? কার নেতৃত্বে? তৃণমূলের নেতৃত্ব হতো এগুলো। কে ছিল নেতা? নেতা এখানকার তো কৈলাসই আছে, ঠিক আছে, ওর নেতৃত্ব সব হতো। এখানকার সব বাহুবলীরা এসে দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে এবার ওরা উৎপাত করতো। আমরা তো অমিতাভ বচ্চন আর ব্রুসলি নেই যে ওদের সঙ্গে ফাইট করতে যাব। হ্যাঁ, তাহলে আমাদের স্যার, আপনি বলছেন নালা বিক্রি করা হয়েছে, নালা বিক্রির বিষয়টা কি? নালা বিক্রির বিষয়টা হলো, আপনি দেখতে পাচ্ছেন ওই নালাটা, এবং এই নালাটা এইভাবেই চন্দন সিনেমা ক্রস করে 6 নম্বর ব্রিজের কাছে যেত, আর ওই পুরো নালাটা বন্ধ করে দেওয়া হয়েছে জায়গায় জায়গায়। আপনি এটাতে হিসেব করুন কত লম্বাই আছে, কত চওড়াই আছে। এবার ওই স্যার, এই নালাটা যদি ঠিক করা থাকতো তাহলে কি স্কুলের এই অবস্থা হতো? একদম হতো না। এখন তো বিল্ডিং এর স্কুলটা, আমি যেখানে আমার অফিসটা আছে ওই বিল্ডিংটা এভরি নাও অ্যান্ড দেন কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে আমাদের মাথার উপরে। কিন্তু এখন তো রাজ্যে বর্তমানে নতুন সরকার এসছে, ভরসা ইন হয়েছে, ভয় আউট হয়েছে। থানায় অভিযোগ করেছিলেন? আমি থানায় অভিযোগ করেছি, আমি কর্পোরেশনে গিয়ে বলেছি, আমি সঞ্জয় বাবুর কাছেও খবর পাঠিয়েছি, এবং সঞ্জয় বাবু আমাদের মাননীয় বিধায়ক মহোদয় এসে নিজে উনি দেখে গেছেন, এবং আমি ভরসা করি যে ওনার নেতৃত্বে যে কাজটা হবে সেটা ওনার উপরে ভরসা আছে। এবার দেখি কতদূর কি এগোয়। তোমাকে প্রধান শিক্ষকের কথা আমি শোনালাম, তোমাকে বোঝাতে পারলাম যে এই নালার অর্ধেকের বেশি অংশ বিক্রি করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছেন স্কুলের প্রধান শিক্ষক। কারণ এই স্কুলের লাগোয়ায় একটি সঙ্গে থাকো, আরেকটা ছবি আপনাদেরকে দেখাবো। তিতুমিরের বাঁশের কেল্লা স্মৃতি জড়িয়ে থাকা স্কুল আজ ভগ্নপ্রায়। দীর্ঘদিন ধরে বেহাল বাদুড়িয়ার নারকেল বেরিয়ার শহীদ তিতুমির স্মৃতি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র কতদিন ধরে বেহাল, এখন কি অবস্থা? নূর আমাদের সঙ্গে রয়েছেন লাইভে, আমাদের সহকর্মী নূর।
দেখো শুভজিৎ, একেবারে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে তিতুমিরের স্মৃতি বিজড়িত, স্বাধীনতা সংগ্রামী তিতুমিরের স্মৃতি বিজড়িত যে নারকেলবেড়িয়া বাঁশের কেল্লা, একেবারে স্বাধীনতা সংগ্রামী সৈয়দ বিন নিসার আলী তিতুমির, যিনি স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, তার স্মৃতি বিজড়িত যে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, সেই স্কুলে কিন্তু রয়েছে। প্রথমে স্কুলের হালটা দেখাবো। একেবারে স্কুলের যে দেওয়াল, সেখানে কিন্তু শ্যাওলা ধরে গেছে। একেবারে স্কুলের আশেপাশে কিন্তু নোংরা আবর্জনার স্তূপ। পাশাপাশি দেখাবো যে স্কুলের যে দেওয়াল, সেই দেওয়াল কিন্তু ফাটল ধরেছে। একেবারে 2004 সালে কিন্তু এই স্কুল একেবারে নির্মাণ করা হয়। তার পরবর্তীতে এখনো পর্যন্ত স্কুলের প্লাস্টার করা হয়নি। যেখানে স্বাধীনতা সংগ্রামের একেবারে সৈয়দ মির নিসার আলী তিতুমিরের স্মৃতি বিজড়িত যে স্কুল, এখনো পর্যন্ত 2004 সাল, তারপর কিন্তু তৃণমূল আমল কেটে গেছে, তারপরে এখনো পর্যন্ত এই স্কুলের হাল ফেরেনি। যে সাধারণ মানুষের কাছ থেকে যে অভিযোগটা পাচ্ছি যে এই স্কুলের বেহাল থাকার কারণে কিন্তু সাধারণ যে সমস্ত এলাকার পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের একেবারে যাতে ছাত্রছাত্রীরা এই স্কুলে ভর্তি হতে পারে, সেই কারণে কিন্তু এই স্কুলটি নির্মাণ করা হয়। আমি কথা বলার চেষ্টা করবো একদম এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র রয়েছে তার সাথে। বলছি, তোমরা যখন পড়াশোনা করতে তখন স্কুলের হাল কেমন ছিল? আমরা যখন পড়াশোনা করতাম অবশ্যই খুবই ভালো হাল ছিল। তখন স্কুলটা নতুন করে তৈরি হয়, তখন 7-8 সাল, তখন 200+ স্টুডেন্ট নিয়ে আমরা পড়াশোনা করতাম। পড়াশোনা ভালো হতো, কিন্তু বর্তমান যা অবস্থা দেখছি যে আমাদের এই স্কুলটা পিছিয়ে পড়া সমাজের থেকে উঠে আসা স্টুডেন্ট এখানে ভর্তি হয়। এখন স্কুলের যে জরাজীর্ণ অবস্থা, সেই ক্ষেত্রে এখানে স্টুডেন্ট আসছে না, এখানে কোনো সেফটি নেই, ওই জন্য স্টুডেন্ট ভর্তি কম হয়ে যাচ্ছে। একেবারে স্কুলের স্টুডেন্ট ভর্তি কম হচ্ছে কারণ স্কুলের হাল বেহাল। আমি কথা বলবো এই যে স্বাধীনতা সংগ্রামী তিতুমিরের নিয়ে বিভিন্ন সময় যিনি আন্দোলন করেছেন, একজন আমার সাথে রয়েছেন, একবার তার সাথে কথা বলবো। বলছি, এই যে আপনারা তো তৃণমূল আমল কেটে গেল, স্কুলের যে হাল বেহাল, কোথায় অভিযোগ জানিয়েছিলেন? কোনো সুরা হয়েছিল? অ্যাকচুয়ালি 2004 সালে স্কুলটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দীর্ঘ আজকের স্বাধীনতার 80 বছর পার করেও তৃণমূল আমলও পার হয়ে গেল, স্কুলের ছাত্র সংখ্যা ক্রমশই কমছে। প্রথমে ছাত্রছাত্র সংখ্যা ছিল 177, এই মুহূর্তে 42 জন। তার অন্যতম কারণ হচ্ছে স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে স্কুলের ভগ্নদশা অবস্থা, এখানকার নিকাশি ব্যবস্থা খারাপ। এই দিকে দিকে একই ছবি, যেখানেই আমরা পৌঁছে যাচ্ছে এরকম স্কুল পরপর রয়েছে, আর প্রত্যেকটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। জনগণনার কাজে শিক্ষক নিয়োগ নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট। দিনে 40 কিলোমিটার যাতায়াত করে কি আদৌ এই কাজ করা সম্ভব? কখন স্কুল করবে, কখন কাজে যাবে? প্রশ্ন আদালতে। নিয়োগের আগে কেন বায়োডাটা যাচাই করে দেখেননি? শিক্ষকরা কোথা থেকে কাজে আসছেন কেন দেখেননি? রাজ্যের প্রশ্ন বিচারপতি কৃষ্ণ রাওয়ের। এই কাজ স্কুলের পাশেই নয় যে শিক্ষকরা সহজে চলে যাবে। বিকেল 4টে স্কুল ছুটি হলে কখন জনগণনার কাজ করবে? প্রশ্ন বিচারপতি। একসঙ্গে সব শিক্ষককে না নিয়ে 4-5 জন করে নিন, তাহলে বাকিরা স্কুলের কাজ সামলাতে পারবে। একদিন অন্তর একদিনও নিতে পারে। রাজ্য চাইলে অনেক কিছুই করতে পারে, অন্য কোনো বন্দোবস্ত করুন, রাজ্যকে পরামর্শ বিচারপতি। ভোট আসে ভোট যায়, বদলায় না গোঘাটের বন্যা কবলিত দ্বীপ অঞ্চল দেওয়ান চকের দুর্ভোগের ছবিটা। গ্রামের বেশিরভাগ পরিবারের কপালে মেলেনি আবাসের বাড়ি। ভাঙা মাটির ঘর, খড়ের ছাউনির নিচে বর্ষায় কোনো রকমে দিন গুজরায়। ঝড় জলের ভোগান্তিতে রয়েছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাপের উপদ্রব। সাপের আতঙ্ক থেকে রেহাই পায়নি গ্রামের স্কুলও। ক্লাসরুমের মধ্যেও সাপের ভয়ে তটস্থ ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা। মিড ডে মিলের রান্নাঘরেও সাপের বারবারন্ত। আতঙ্ককে সঙ্গী করেই চলছে স্কুলের পঠন পাঠন। হুগলির একদম শেষ প্রান্তের গ্রাম দেওয়ানচক, আর দেওয়ানচক পেরোলেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অংশ সুলতানপুর। আর এই এলাকাটি, দেওয়ানচক এলাকাটি একটি দ্বীপাঞ্চল, বন্যা কবলিত এলাকা। বন্যার সময় একটা দ্বীপের আকার ধারণ করে। আর এখানে একমাত্র স্কুল দেওয়ানচক প্রাথমিক বিদ্যালয়। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় সাপের আড়ত। স্কুল থেকে এলাকায় গ্রামবাসীদের বাড়ি বাড়িতে সাপ ঢুকে যায়, বিষধর সাপ ঢুকে, যার ফলে আতঙ্কে থাকে। এমনকি তাদের বাচ্চাদেরও স্কুলে পাঠাতে ভয় খায়। এমনকি মিড ডে মিলের কর্মীরাও জানাচ্ছেন তাদের মিড ডে মিলের যে রুম, সেখানেও সাপ ঢুকে যায়। আর সাপের আতঙ্কে আতঙ্কিত এলাকার মানুষজন। সাপ মুক্ত কি হবে এই গ্রাম, এই স্কুল? তবে কি বাচ্চারা আরো আসবে এই স্কুলে? প্রশ্ন উঠেছে। গোঘাটের দেওয়ানচক থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। ভোট দেওয়ার সময় এসছে যে ভোট দাও এরকম, এই বাড়ি দেবো, ঘর দেবো,
আমাদেরকে এই দিচ্ছি, তিরপল দেবো, কোথায় এরকম হাবি জাবি বাসন কুসুন দেবো বলে যে ভোট দেওয়ার সময় ভোট দেওয়া হচ্ছে, তারপরে এবারে আর কিছু নেই। এবারে রকে রকে জল হয়ে যাচ্ছে, তাহলে কেন সব খুব বেরাবে না? বন্যা করে তো বন্যায় চারদিকে সব ডুবে যায়, তো জল হলে সব চারদিকে ডুবে যায়, শুধু এই মানে কোনো রকম বাড়িটি থাকার মতো একটু জায়গায় আছে। বিভিন্ন রকম ফনাধার সাপ বেরোচ্ছে। হ্যাঁ, ভয় লাগে না? কিছু নাই, তিরপল নাই, একটা ঘর নাই, এই যে কত ঘর দেখেছো ভেঙে পড়ে রয়েছে। না না না, আমাদেরকে দেয়নি এখানে, তো না লাভ দিয়েছে, দেয়ও নি, কিছুই না, নামিয়ে দিয়েছে, দেয়নি ঘর দুয়ার। এই গ্রামটা দেয়ান চকটা একটা ঘর আমাদেরকে দেয়। সাপের ভয় থাকে, স্কুলেও তাই সাপ বেরোয়। ওটি সাপ মারা হলো সেদিনে, 3টে বড় সাপ মারা হলো স্কুলের পাশে। তখন বলেছে, দিদিও বলেছিল দেবো, দিয়ে দেবো বলি এখন সান্ত্বনা দিয়ে রেখেছে। এরকম করেই তো রয়েছে, কি করবো বা। এখানে উন্নত পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমিই করব বলেছিলাম, যে আমাদের দলই করবো বলেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র 3 মাসের একটা সরকার, মানুষের কাছে আমার এটুকু বলা, একটু সময় দেন। আমরা কথা দিচ্ছি, যে জায়গায় আজ পর্যন্ত আবাস যোজনা বাড়ি পৌঁছায়নি, আমরাই সেখানে, বিজেপির সরকারই প্রথম সেখানে আবাস যোজনা বাড়ি পৌঁছে। আমরা এই একটা ব্রিজ করে দিয়েছিলাম, তারাজুলি সাব নদী আছে, শাখা নদী, সেই করে দিয়েছিলাম। তারপর যখন আমরা ওখানটায় রাস্তাঘাট তৈরি করছি, তারপরই সরকার পরিবর্তন হয়ে যায়। আর তারপর থেকে ওখানেতে আমাদের আর কোনো হস্তক্ষেপ ছিল না। তারপর যে টাকা পয়সা যেভাবে এসেছে, তাহলে পঞ্চায়েত ইচ্ছা করলে 15 বছরে ওই গ্রামটার অনেক উন্নতি করতে পারত। রাজ্যে পালাবদল হতেই ফেরার দুর্নীতিতে অভিযুক্ত দেগঙ্গার 2 তৃণমূল নেতা বাড়ি ফেরার কথা জানতে পেরেই আছড়ে পড়ল জনরোষ। এই 2 নেতার বিরুদ্ধে কি অভিযোগ, দীপঙ্কর? বাবলু হোসেন ও ইকবাল হোসেন, এই দুজনের বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতি, তোলাবাজি, মারধর করা, থ্রেটনিং করা, ভোট পরবর্তী হিংসা 21, 22, 23 সেই সব সময়কালে একাধিক ঘটনা ঘটিয়েছে। এরকম প্রচুর অভিযোগ থানাতে রয়েছে, তারপরেও গ্রেপ্তার হচ্ছিল না। কিন্তু তারা বেশ কিছুদিন এলাকার বাইরে ছিল। যখন গতকাল তারা এলাকাতে আসে, তাদের বাড়িতে আসে, তখন এলাকার মানুষজন তাদের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায়। ভয়ঙ্করভাবে সে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরবর্তীতে দেগঙ্গা থানার পুলিশ যায়। দেগঙ্গা থানার চাকলা পঞ্চায়েতের কাইকোলা এলাকার ঘটনা, সেখান থেকে দুজনকে প্রথমে আটক করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে দেগঙ্গা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে তাদের বারাসাত আদালতে তোলা হবে। ধন্যবাদ। ইকবাল এবং বাবলু দীর্ঘদিন ধরে শুধু রায়পুর গ্রাম নয়, চাকলা জুড়ে, শুধু চাকলা জুড়ে নয়, বিভিন্ন জায়গা জুড়ে, দেগঙ্গা জুড়ে মাটি মাফিয়াগিরি করেছেন। তিনি জমি লুট করেছেন এবং মানুষের, অসহায় মানুষের ঘর কেড়ে নিয়েছেন, মানুষের উপর অত্যাচার করেছেন। ভোটের পর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম এই ইকবাল এবং বাবলু তারা এলাকা ছাড়া বাড়ি ছিল না। আজকে তারা বাড়ি ঢোকার পরে যাদেরকে তিনি মেরে রেখেছেন, নিপীড়িত নির্যাতিত করেছেন, আজকে তারাই জনরোষের শিকার হয়েছে। সেই জনরোষের ঠেলায় তার বাড়ি ঘেরাও করেছিল, তারপরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করেছে। আজকে সরকার পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তনের সঙ্গে মানুষ সাহস পেয়েছে। এদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে। আজকে দীর্ঘদিন এরা ঘরছাড়া ছিল, আজকে ফিরে এসছে। মানুষের জনরোষ, আজকে এদেরকে গ্রেপ্তারের দাবিতে মানুষ আজকে চোর বলে এদেরকে গ্রেপ্তারের জন্য দাবি করেছে। আজকে প্রশাসন এদেরকে গ্রেপ্তার করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আমরা চাই এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। TV9 বাংলার খবরের জোর। দিল্লির পথে বাসন্তীর সেলিমার স্বপ্নের উড়ান। TV9 বাংলার খবর দেখে পদক্ষেপ ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের। সেলিমা আর তার পরিবারে দিল্লি যাতায়াতের টিকিট কেটে দেন বিধায়ক। TV9 বাংলার অফিসে, মানে আমাদের অফিসে, একাধিক মানুষ ফোন করে মেয়েটির পাশে দাঁড়ানোর ইচ্ছাও প্রকাশ করেন। সেলিমাকে আর্থিক সাহায্য করেন কলকাতার বাসিন্দা রঞ্জনা দত্ত। স্বপ্নের উড়ান সেলিমার। মেয়েটি তার চোখে জল নিয়ে বলছে আর্থিক অবস্থার জন্য তিনি যেতে পারবে না। আমি সাথে সাথেই
খবরটা পাওয়ার সাথে সাথে দেখার সাথে সাথেই সেই পরিবারকে যোগাযোগ করে আমি তাদের প্লেনে করে দিল্লিতে পৌঁছানোর ব্যবস্থা আমি করেছি। 15 তারিখে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে যোগদান করে 16 তারিখে আবার তাদেরকে রিটার্ন নিয়ে আসবো তার পরিবার এবং তার বাড়িতে। সেখানে হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা, আপ ডাউনে যা যা ব্যবস্থা আছে আমি আমার ক্ষমতা অনুযায়ী এই পরিবার এবং এই ছোট্ট মেয়েটি যে আমার পরিবারেরই মেয়ে, আমার মেয়ের মতো, আমার বোনের মতো, তাকে ছোট্ট সাহায্য করতে পেরে আমি নিজেকে ভালো লাগছে।